আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা বাড়িতেই ভালোভাবে অবস্থান করছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখন করোনা ভাইরাস, তাই তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। এই সময় বাজে অপচয় না করে সঠিকভাবে তোমাদের প্রয়োগ করতে হবে, কারণ তোমরা হলো জাতির ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। শিক্ষক পরিচিতি অর্থাৎ আমার পরিচিতি। আমি মোহাম্মদ নাহিদ মিয়া, প্রভাষক, দর্শন বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ 01688 048083 এবং তোমরা আমার ইমেইল নাম্বার দেখতে পাচ্ছ mdnahidmia1986@gmail.com। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয়, যদি তোমরা কোনো বিষয় পাঠ বা অধ্যায় না বোঝো, তাহলে তোমরা আমাকে মোবাইল করে জানাতে পারো অথবা ইমেল করে জানাতে পারো। আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। পাঠ পরিচিতি। আজকে তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। আজকের পাঠ সম্ভাবনা এবং আকস্মিকতা, অর্থাৎ সম্ভাবনা কী এবং আকস্মিকতা কী এ সম্পর্কে আমরা বিস্তারিত ভালোভাবে জানব। শিক্ষণফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা জানতে পারবে তা হলো: 1. সম্ভাবনা কী তা বর্ণনা করতে পারবে। 2. আকস্মিকতা কী তা বর্ণনা করতে পারবে। 3. সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য বর্ণনা করতে পারবে। আমরা এখন সম্ভাবনা কী তা সম্পর্কে জানব। সম্ভাবনার ইংরেজি প্রতিশব্দ হলো প্রবাবিলিটি। সম্ভাবনা কী এ সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেব, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের যুক্তিবিদ্যা যে বই, যে সকল পাঠ আছে, মূলত যুক্তিবিদ্যায় আরোহ অনুমান এবং অবরোহ অনুমান কেন্দ্রিক। তাই এই সম্ভাবনা আরোহ এবং অবরোহ অনুমানকে জড়িয়ে রয়েছে। বিশেষ করে সম্ভাবনা এই অধ্যায়টি আরোহের উপর বেশি নির্ভর করে। আরোহ যুক্তিবিদ্যার একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভাবনা। আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনের বিভিন্ন বক্তব্যের মধ্যে ঘটনার বিবৃতি, বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে এবং ব্যাখ্যামূলক প্রকল্প প্রণয়নে আমরা সচরাচর সম্ভাবনা শব্দটি ব্যবহার করি। এই শব্দটি শ্রেণীর সকল পেশার, সকল প্রকৃতির মানুষের কাছে বহুল পরিচিত, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কোনো যুক্তিবিদ, দার্শনিক ও বিজ্ঞানী সম্ভাবনা শব্দটিকে বিনা বিচারে ও বিনা যুক্তিতে মেনে নেন না বা স্বীকার করেন না। গাণিতিক যুক্তিতে, বৈজ্ঞানিক অনুসন্ধানে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনা তত্ত্বের ব্যবহারিক ও প্রায়োগিক দিক লক্ষণীয়। সম্ভাবনা তত্ত্বের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে প্রাচীন অবৈদিক জৈন দর্শনে সম্ভাবনা তত্ত্বের বীজ রোপিত হয়।
তাই সম্ভাবনা তত্ত্বটি খুবই জরুরি। দেশকাল পাত্রভেদে এই সম্ভাবনা তত্ত্বের ব্যাপক গুরুত্ব রয়েছে। কারণ আমরা যে যুক্তি প্রতিষ্ঠা করি, আমরা যে কথাবার্তা চালিয়ে যে কাজকর্ম করি, সে কাজকর্ম কিছু নিশ্চিত হয়, আবার কিছু আছে অনিশ্চিত হয়। তাই সম্ভাবনার শব্দটি হচ্ছে যে নিশ্চিত এবং অনিশ্চিত এ দুয়ের মাঝামাঝি অবস্থান করে। সম্ভাবনা কি তা এ সম্পর্কে জানব। কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থাকে সম্ভাবনা বলে। কোনো ঘটনার, আমি আবার বলছি, কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থাকে সম্ভাবনা বলে। তাহলে সম্ভাবনার মাধ্যমে আমরা পেলাম যে এখানে যে আমরা কাজকর্ম করব অথবা যে ঘটনাগুলো ঘটে যাবে সেগুলোর নিশ্চয়তা আছে, অথবা যে ঘটনাগুলো ঘটবে সে ঘটনাগুলোর অনিশ্চয়তাও রয়েছে। আর সম্ভাবনা হলো এমন বিষয় যা নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থানে আরোহণ করে। আর সম্ভাবনা এই নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থায় থেকে সমস্যার সমাধান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্ভাবনা কি। সম্ভাবনা হলো এমন বিষয় যেটির ঘটনা ঘটা এবং যা ঘটার সম্পর্কে আমরা নিশ্চিত নই, তবে ঘটনা সম্পর্কে অবহিত বা অবগত থাকি। একজন যুক্তিবিদ যেমন কেইন্স বলেন, সম্ভাব্যতা বা সম্ভাবনা হলো বচন এবং তার পক্ষে সংগ্রহিত সাক্ষ্য প্রমাণের মধ্যে একটি বিষয়গত সম্বন্ধ। সাক্ষ্য প্রমাণের বৃদ্ধির সাথে সাথে বচনের সম্ভাব্যতা বাড়ে বা কমে, তার মানে সম্ভাব্যতা পরিমাপযোগ্য। এই সম্ভাবনা তত্ত্বটি, সম্ভাবনার বিষয়টি নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করলে যা পাই তা হলো, সম্ভাবনা বিষয়টির যৌক্তিক আলোচনার সূত্রপাত ঘটেছিল সপ্তদশ শতাব্দীর প্রায় মধ্যভাগে। বিভিন্ন বিজ্ঞানী এই সম্ভাবনা তত্ত্বের নিয়ে ব্যাপক গবেষণা করে এবং আলোচনা করে। তার মধ্যে দু একজন বিজ্ঞানী, যেমন বিজ্ঞানী গ্যালিলিও দু এক জায়গায় মন্তব্য করলেও বস্তুত সম্ভাবনা তত্ত্বের বিশ্লেষণ প্রথম শুরু হয়েছিল প্যাসকেল এবং ফার্মা নামে দুইজন প্রখ্যাত বিজ্ঞানীর পত্র আলাপের মধ্যে দিয়ে। তারা এই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। পরবর্তীতে তারা ভাবলেন যে সম্ভাবনার যে তত্ত্ব রয়েছে সে তত্ত্বের মাধ্যমে যদি আমরা গাণিতিক বিশ্লেষণ বা জ্যামিতিক বিশ্লেষণ বা অন্যান্য প্রক্রিয়ায় যদি সমস্যার সমাধান করি, তাহলে দেখা যাচ্ছে যে সেটি তার যে সিদ্ধান্ত হয় সেটি অনেকটা নিশ্চিত। তাই তারা এই বিজ্ঞানী দুজন পত্র আলাপের মধ্যে দিয়ে প্রাথমিক পর্যায়ে শুরু করেন। পরবর্তীতে গণিতবিদ বার্নৌলি এবং জ্যোতির্বিজ্ঞানী ল্যাপ্লাস সম্ভাবনা তত্ত্বের সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে এবং এই তত্ত্ব সমকালীন যুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তাহলে এই সম্ভাবনা তত্ত্ব বিজ্ঞানীরা বিভিন্নভাবে আলোচনা করছেন। তাহলে সম্ভাবনার বিষয়টি কি ব্যক্তির মনের উপর নির্ভরশীল বা মানসিক কোনো বিষয়? এখন আমরা যে সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা তত্ত্ব যে প্রয়োগ করব কোনো বিষয় বা ঘটনাকে যখন সম্ভাবনা এনে ব্যাখ্যা করব, তাহলে সেই সম্ভাবনাটা কি আমাদের মনের উপর নির্ভর করে না কোনো বস্তুগত, সেই বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাই এখানে প্রশ্ন রয়েছে যে সম্ভাবনা বিষয়টি কি ব্যক্তির মনের উপর নির্ভরশীল বা মানসিক কোনো বিষয়, নাকি এর কোনো বস্তুগত দিক আছে? এইসব প্রশ্ন নিয়ে সম্ভাবনার ভিত্তি আলোচনা করা হয়। সম্ভাবনা ভিত্তি নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো যুক্তিবিদ মনে করেন সম্ভাবনা আত্মগত বা মানসিক বিষয়, অর্থাৎ সম্ভাবনা সম্পূর্ণই ব্যক্তির মনের উপর নির্ভর করে, অর্থাৎ এটি একটি মানসিক বিষয়। আবার অনেক যুক্তিবিদ মনে করেন যে সম্ভাবনা সম্পূর্ণ মানসিক বিষয় নয়, এটি বস্তুগত বিষয়। তাই সম্ভাবনার ভিত্তি সংক্রান্ত বিষয়ে আমরা দুটি দিকের আলোচনা পাই, একটি হলো আত্মগত দিক এবং একটি হলো বস্তুগত দিক।
সম্ভাবনার ভিত্তি শুধু বস্তুগত নয়, এখানে বরং আত্মগত দিকও রয়েছে। যুক্তিবিদ জেবন্স মনে করেন সম্ভাবনার ভিত্তি বস্তুগত নয় বরং আত্মগত। তার মতে প্রকৃতির সব ঘটনাই কার্যকারণ নিয়ম অনুসারে ঘটে, কিন্তু একই ঘটনা ঘটার সম্ভাবনা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে। এমনকি একই ব্যক্তির ক্ষেত্রে স্থানকাল পাত্রে পার্থক্যের কারণে বিভিন্ন মতামত তৈরি হয়। এখানে বিশ্বাস ও মানসিকতার উপর গুরুত্ব বেশি আছে বলে মনে করেন যুক্তিবিদ জেবন্স। যুক্তিবিদ জেবন্স যে বলেন যে সম্ভাবনার ভিত্তি শুধু বস্তুগত নয় আত্মগত, আর এর ঘুরু বিরোধিতা করেন যুক্তিবিদ কার্বেট্রিট, যুক্তিবিদ ভেইন এবং আরও অন্যান্য যুক্তিবিদ মনে করেন যে সম্ভাবনাকে ব্যক্তির বিশ্বাসের ধারা বা ব্যক্তির যে মানসিক ধারা পরিমাপ করলে সম্ভবত পুরোপুরি আত্মগত হয়ে পড়ে। তাই ব্যক্তির মনের বিশ্বাস দ্বারা বা মানসিক বিষয় দ্বারা সম্ভাবনাকে পরিমাপ করা যায় না। তাদের মতে যে সম্ভাবনা ভিত্তি শুধু মানসিক নয়, বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুগত ভিত্তির উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, সম্ভাবনা সম্পর্কে আর আমি তোমাদের বিস্তারিত বলবো, তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। তোমরা দেখো, চিত্র দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যদি অনিশ্চিতকে যদি আমরা শূন্য ধরি তাহলে 1 থেকে 99 হলো সম্ভাবনার মাত্রা। তাহলে সম্ভাবনা কি? এমন এক বিষয় যা গাণিতিক দিক দিয়েও ব্যাখ্যা করা যায়। সম্ভাবনার প্রকৃতিকে সম্ভাবনার মাত্রার ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। যদি কখনো অসম্ভব ঘটনাকে শূন্য এবং নিশ্চিত ঘটনাকে 100 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো সম্ভাবনা প্রকাশক সংখ্যা। যে ঘটনা 100 বারের মধ্যে যদি 100 বারই ঘটে সেটি হবে নিশ্চিত ঘটনা, এবং যে ঘটনা 100 বারের মধ্যে 1 থেকে 99 বারের মধ্যে ঘটে সেটি হবে সম্ভাবনা। তাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত কথায় বলে থাকি যে সে এই কাজটি 100% করে থাকবে বা এটি 100% হয়ে গেছে, তাহলে সেটি নিশ্চিত। এখানে কোনো অনিশ্চিত কোনো ঘটনা ঘটে না বা ব্যক্তির মানসিক হোক বস্তুগত হোক কোনোভাবেই সেটি সম্ভাবনা বলে গ্রহণ করা হয় না, কারণ সে ঘটনাটি নিশ্চিত হয়ে যায়। আর এই সম্ভাবনা তত্ত্বকেই সংখ্যার দ্বারা প্রকাশ করলে 1 থেকে 99 হলো সম্ভাবনার মাত্রা। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে বলি যে শিক্ষার্থী সে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ বাংলা বিষয়ে বা যুক্তিবিদ্যা বিষয়ে সে 50% নাম্বার পেতে পারে, বা 60%, 70%, 90%, 99% এইভাবে আমরা বলে থাকি। তাই দেখা যাচ্ছে যে সম্ভাবনা সংখ্যা দ্বারা প্রকাশ করলে 1 থেকে 99 হলো সম্ভাবনার মাত্রা। আমরা আরও বেশ চিত্রের মাধ্যমে সম্ভাবনা তত্ত্ব সম্পর্কে ভালোভাবে জানব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছবি, টস করতেছে, ক্রিকেট খেলায় টস করে, কারণ টস করলে দেখা যাচ্ছে হেড অথবা টেল। যেমন বিপক্ষ দলকে বলা হয় যে সে টেল নিবে না হেড নিবে, সে যে কোনো একটা বলে। তখন সে যদি হেড চায়, যদি টেল পড়ে তাহলে সে টসে হেরে গেল, অপর ব্যক্তি জিতল। ঠিক তাই, আর সে যদি টেল চায়, সে টেল পড়লে তাহলে সে জিতল, তার ইচ্ছা, সে যে কোনো বিষয়টি বেছে নিতে পারে। যেমন ক্রিকেট খেলায় সে ব্যাটিং অথবা ফিল্ডিংও বেছে নিতে পারে। এখন মূলত সম্ভাবনা তত্ত্ব ক্রিকেট খেলা কেন্দ্রিক নয়, কিন্তু ক্রিকেট খেলা যে টস বা বিভিন্ন ঘটনা ঘটে সেগুলো সম্পর্কে তাই এখানে একটি চিত্রের মাধ্যমে তোমাদের প্রকাশ করা হলো। আরও আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট খেলায় যে জয়, এখানে আমরা বলতে পারি না যে এই খেলাটি যে হয় সেখানে যে কোন দল জিতবে, কারণ শেষ মুহূর্তে আমাদের অপেক্ষা করতে হয়। তারপরেও বুঝতে পারি যে এটি নিশ্চিত না অনিশ্চিত, সেটি আমরা বলতে পারি না, কারণ ক্রিকেট খেলাটা একটি মাঝামাঝি অবস্থান করে। তার মানে এই খেলার মধ্যে সম্ভাবনা তত্ত্ব প্রয়োগ করা হয়। কারণ দেখা যাচ্ছে যে কোনো দল ভালো ব্যাটিং ফিল্ডিং করলো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে এই দলটি জিতবে, কিন্তু পরবর্তী দলের ব্যাটসম্যান বা বোলাররা ব্যাটসম্যানরা যদি ভালো না করে, তাহলে আমরা বলতে পারি না আগের দল অবশ্যই জিতবে।
কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 2-4 জন প্লেয়ার যদি আবার ভালো ঘুরে দাঁড়ায় তাহলে বুঝতে পারি না এই দল জিতবে। তখন দেখা যাচ্ছে যে কোন দল জিতবে একটি মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ আমাদের মনের যে ধারণা সেটি হয় একটি দল জিতবে এবং এটি নিশ্চিত, এবং আর একটি দল জিতবে এটা অনিশ্চিত। এই যে দুইয়ের মাঝামাঝি অবস্থান করে সেই মাঝামাঝি সমাধান করার জন্য আমরা সম্ভাবনাকে টেনে নিই। তাই দেখা যাচ্ছে যে সম্ভাবনা হচ্ছে নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনার মাঝামাঝি অবস্থান করে। তারপরে দূর প্রতিযোগিতায় প্রথম হওয়া, এই যে আমরা চিত্রগুলো দেখছি এগুলো সম্ভাবনা তত্ত্বের মধ্যে পড়ে। লুডো খেলায় ছক্কা, আমরা বলতে পারি না, আমরা যখন লুডো খেলতে বসি তখন দেখা যাচ্ছে যে আমাদের ঘর থেকে গুটি বের করার জন্য ছক্কা দরকার, অর্থাৎ ছক উঠলে তার গুটি চলবে। কিন্তু আমরা বারবার দিই যে আমরা মনে করি ভাবি যে এখন আমার ছক্কা উঠবে না, কিন্তু দেখা যাচ্ছে যে 4 উঠে, 3 উঠে, 2 উঠে, কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আবার ছক্কা উঠে যায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে নিশ্চিত থাকে, আবার অনিশ্চিত থাকে, আবার নিশ্চিত কোনো সময় হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এই সম্ভাবনা তত্ত্ব এই নিশ্চিত এবং অনিশ্চিতের মাঝামাঝি যে অবস্থান করে সেটি সম্ভাবনা। তাহলে আমরা চিত্রের মাধ্যমে সহজেই বুঝতে পারলাম। পরীক্ষায় ভালো হওয়া, আমরা পরীক্ষায় যদি পরীক্ষা দেই তাহলে কি নিশ্চিত আমি ভালো করব এমন নয়। কারণ কি, পরীক্ষায় ভালো প্রিপারেশন, প্রশ্নের ধরন ইত্যাদি বিভিন্ন বিষয় আছে যেগুলো পরীক্ষা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। তাই পরীক্ষায় যদি ভালো হতে হওয়া সেগুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং সেখানে ভালোভাবে প্রশ্ন উত্তর করতে হবে। যদি পরীক্ষা ভালো হয় তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি ভালোভাবে অ্যান্সার করেছিলাম। তাহলে সেটা কিন্তু প্রথমেই আমরা বলতে পারি না যে এটি একটি নিশ্চিত ঘটনা ছিল, কারণ আগে ছিল অনিশ্চিত, যখন পরীক্ষা ভালো হলো তখন এটি নিশ্চিত ঘটনা। তাই এটি একটি সম্ভাবনা। পরীক্ষায় A+, তদরূপ ঠিকই একই কথাই। তাস খেলায় টেক্কা পাওয়া, সম্ভাবনা তত্ত্ব হচ্ছে যে এমন তত্ত্ব যে আমি আলোচনা করি যুক্তি প্রতিষ্ঠায়, তারপর বৈজ্ঞানিক অনুসন্ধান ও আবিষ্কার এবং সত্যের ভিত্তি সুদৃঢ়ভাবে সম্ভাবনার যে গুরুত্ব রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সম্ভাবনা তত্ত্ব আধুনিক যে বর্তমান যে ভিত্তি আছে সেগুলো স্থাপন করে। চূড়ান্ত সত্য নির্ধারণের ক্ষমতা মানুষের নেই। মানুষ কেবল একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের কী সম্বন্ধ, তারপরে একটি বস্তুর সাথে অন্য বস্তুর কী সম্পর্ক রয়েছে তা সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে সে জানতে পারে। কোনো মানুষ বস্তুর বা বিষয়ের চূড়ান্ত সত্য আবিষ্কার করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে তাস খেলায় টেক্কা পাওয়া, এখানে তাসের ছবি দিয়ে রাখছি। আমি এই সম্পর্কে তোমাদের একটু আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। সম্ভাবনা বিষয়টি সর্বদা মাত্রাগত বা কোনো বস্তু বা ঘটনার বিষয়কে উপস্থাপন করে। এজন্য গাণিতিক প্রকাশের ক্ষেত্রে এর বহুল প্রচার ও প্রয়োগ লক্ষ্য করতে পারি আমরা। সম্ভাবনা তত্ত্ব প্রাকসিদ্ধ বা পূর্বত সিদ্ধ গাণিতিক তত্ত্ব। এ তত্ত্বের মাধ্যমে যুক্তিপূর্ণ বিশ্বাসের মাত্রা পরিমাপ করা হয়। কোনো বিবৃতি বা বাক্যে একজন যুক্তিবিদ মানুষ যে মাত্রায় বা যে পরিমাণে বিশ্বাস করে সেই মাত্রায় বাক্যের সম্ভাবনা নির্ণয় করে। গাণিতিক সম্ভাবনা ধারণাটি বেশি পরিচিত। সম্ভাবনা তত্ত্বের সুবিধা হলো এ তত্ত্বকে পূর্বে নিরীক্ষণ করতে হয় না, কোনো নমুনা বিচার করতে হয় না, এজন্য এই তত্ত্বকে প্রাকসিদ্ধ বলা হয়। সম্ভাবনা নির্ণয়ে কেবল কতগুলো শর্ত মেনে চললেই হয়। পুরোগামী শর্ত হিসেবে কেউ যদি এতটুকু জানে, যেমন এই যে আমি তাসের কথা বললাম, এখন তাসের কথা আসছি, যে পূর্বগামী শর্ত হিসেবে কেউ যদি এতটুকু জানে যে বান্ডিলে 52টি তাস আছে এবং প্রতিটি তাস 13খানা করে, অর্থাৎ 4 ধরনের কালার থাকে, সে 4 ধরনের মানে প্রত্যেক কালারে 13টি থাকে, তাহলে একজন ব্যক্তি অতি সহজেই প্রতি তাসের সম্ভাবনা নির্ণয় করতে পারবে। ধরা যাক একটি বান্ডিলে 52টি তাস আছে এবং হরতনের সংখ্যা 13টি। সেক্ষেত্রে হরতনের তাস ওঠার সম্ভাবনা তাহলে 52/13 কাজেই গাণিতিক সত্য আবিষ্কারে সম্ভাবনা তত্ত্বের যথেষ্ট ভূমিকা ও প্রাসঙ্গিকতা রয়েছে। যেমন তাস খেলায় টেক্কা পাওয়া, আমি যদি বলি যে এখানে 13টি তাস রয়েছে, 13টি তাসের ভিতরে আমি টেক্কা পাওয়ার সম্ভাবনা করব, কারণ দেখা যাচ্ছে যে আমি যতবারই আমি তাস টানি না কেন, সেই তাস যখন আমি টানবো তখন আমি নিশ্চিত করে বলতে পারি না যে আমার টেক্কাটা প্রথমেই উঠবে, কারণ এটি একটি অনিশ্চিত ঘটনা।
প্রথমে যদি টাকা উঠবে এভাবে তাস টানতে হবে আমাকে, এবং আমি ধারণা করতে পারি যে এই সময় হয়তো আমার এই টাকাটি উঠবে এবং এক সময় দেখা যাবে যে আমার টাকাটি উঠে আসছে, তখন আমার নিশ্চিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়টি অনিশ্চিত এবং নিশ্চিত, তাই অনিশ্চিত এবং নিশ্চিতের মাঝামাঝি অবস্থান করে এই সম্ভাবনা তত্ত্ব। তাই দেখা যাচ্ছে যে তাস খেলায় টেক্কা পাওয়া, অর্থাৎ তাস খেলায় তাসের সংখ্যা, যেমন কালো কালারে তাস থাকে 13টি, সেখান থেকে আমি একটি টেক্কা টানবো, তাহলে এখানে আমার সম্ভাবনা মাত্র হবে 13/1 তাহলে সম্ভাবনা বলতে যা বোঝায় নিশ্চিত ও অনিশ্চিত ঘটনার মাঝামাঝি অবস্থানকে সম্ভাবনা বলে। সম্ভাবনার ধারণা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটি লৌকিক অর্থে এবং একটি বৈজ্ঞানিক অর্থে। একটি লৌকিক অর্থে, একটি হলো বৈজ্ঞানিক অর্থে। তাহলে সম্ভাবনার লৌকিক অর্থে কি? যখন কোনো ঘটনা অকল্পনীয় হয় না এবং সাধারণ মানুষ এটিকে সম্ভাব্য ঘটনা বলে মনে করে, তাকে লৌকিক অর্থে সম্ভাবনা বলে। আর বৈজ্ঞানিক অর্থে যখন একটি ঘটনা ঘটা অসম্ভব নয়, আবার অন্যদিকে ঘটা একেবারে নিশ্চিত নয়, তখন তাকে বৈজ্ঞানিক অর্থে সম্ভাব্য ঘটনা বলে। তাহলে আমরা লৌকিক অর্থে এবং বৈজ্ঞানিক অর্থে জানলাম। তাহলে লৌকিক অর্থ হলো যে বিষয়টা আমি বিশ্লেষণ করছি এখন, যে লৌকিক অর্থ এবং বৈজ্ঞানিক অর্থে। লৌকিক অর্থে যখন কোনো ঘটনা অকল্পনীয় না, অর্থাৎ সাধারণ মানুষ এটিকে সম্ভাব্য ঘটনা বলে মনে করে, তখন আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আবার বলছি যে লৌকিক অর্থে যখন কোনো ঘটনা, স্যার আমার পক্ষ দুইটা করে দুইটা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, লৌকিক অর্থে যখন কোনো ঘটনা অকল্পনীয় হয় না, সাধারণ মানুষ এটিকে সম্ভাব্য ঘটনা বলে মনে করে, তখন এই ঘটনাকে লৌকিক অর্থে সম্ভাবনা বলে মনে করা হয়। অর্থাৎ যে ঘটনা একেবারে সম্ভব নয়, লৌকিক অর্থে সেটি সম্ভাব্য ঘটনা। আর বৈজ্ঞানিক তো সম্ভাবনা সেটা একটি একেবারে নিশ্চিত নয়, এবং অন্যদিকে যে ঘটনাটা ঘটবে তাও আবার একেবারে অসম্ভব নয় তেমন। তাহলে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন জীবিত ব্যক্তির যদি শরীরে কোনো স্থান কেটে রক্ত বের হয়, তবে এটি হবে একটি নিশ্চিত ঘটনা। কিন্তু এমন কিছু ঘটনা আছে যেগুলো ঘটনা একেবারে অসম্ভব নয়, আবার অনিশ্চিত নয়। এই ধরনের ঘটনাই হলো সম্ভাব্য ঘটনা। যেমন আকাশে মেঘ করলে বৃষ্টি হবে, এটি একটি সম্ভাব্য ঘটনা। আমরা আকাশে মেঘ করলেই যে নিশ্চিত বৃষ্টি হবে এটি আমরা বলতে পারি না, কারণ এটি একটি সম্ভাব্য ঘটনা। কিন্তু মেঘ হলে যে বৃষ্টি হবে এটি নিশ্চিত নয়। তাই কাজেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা দেখি সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। সম্ভাবনা হলো অসম্ভবের চেয়ে উন্নতর এবং নিশ্চয়তার চেয়ে নিম্নতর। তাহলে আমি এখানে তোমাদের কিছু চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন এখানে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, দুটি চিত্র, একটি ভাঙা কাপ, একটি ভাঙা মোবাইল। তাই এখানে লেখা আছে যে ভাঙা কাপে চা থাকা এবং ভাঙা মোবাইলে ভিডিও দেখা এটি অনিশ্চিত ঘটনা। এটি একটি অনিশ্চিত ঘটনা, কারণ হলো যে ভাঙা কাপে চা রাখলে বা সেখানে কখনো চা রাখা যাবে না, আর সে চা পান করা যাবে না। আর ভাঙা মোবাইল যদি ডিসপ্লে যদি ভাঙা হয় উপরের অংশ, সেখানে সাপোর্ট করবে না, অর্থাৎ ভিডিও দেখা যাবে না। তাহলে এটি একটু হবে অনিশ্চিত ঘটনা। আমি আর একটি চিত্র যাচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে টাকায় পণ্য কেনা যায়, নিশ্চিত ঘটনা। 10 টাকা এবং 1 টাকার নোট দেখতে পাচ্ছ, শিক্ষার্থীরা টাকায় পণ্য কেনা যায়। হ্যাঁ, আমরা সবাই জানি যে টাকা থাকলে অবশ্যই যে কোনো পণ্য কেনা যায়, এটি একটি নিশ্চিত ঘটনা। তাই হলো যে সম্ভাবনা যেমন কিছু ক্ষেত্রে নিশ্চিত এবং কিছু ক্ষেত্রে অনিশ্চিত, এই দুয়ের মাঝামাঝি অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ, আকাশে মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আকাশে মেঘ করছে, এইটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটি হলো যে আকাশে মেঘ করলে যে বৃষ্টি হবে এমন নয়, কারণ এর জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আকাশে মেঘ করলে তখন যদি এই মেঘটা ঘনীভূত হয়, তারপর তোমার বৃষ্টি শুরু হতে পারে। আমরা এখন পড়ব আকস্মিকতা। এখন আকস্মিকতা কি সে সম্পর্কে আমরা জানব। আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে চেঞ্জ। কার্যকারণ সম্পর্কহীন, হঠাৎ করে, দৈবক্রমে
কোনো ঘটনা ঘটে যাওয়াকে আকস্মিকতা বলে। আমি আবার বলছি যে কার্যকারণ সম্পর্কবিহীন হঠাৎ করে দৈবক্রমে কোনো ঘটনা ঘটে যাওয়াকে আকস্মিকতা বলে। যে ঘটনার কারণ অজ্ঞাত থাকে, কারণ জানা নেই, তাকে আকস্মিক ঘটনা বলে। আমরা যখন কোনো ঘটনার কারণ জানতে পারি না, কারণ উদ্ধার করতে পারি না, তখন ঘটনাকে আকস্মিক বলে চালিয়ে দিই। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কোনো ঘটনা বা বিষয় আমাদের কাছে আকস্মিক বা মনে হয়। যুক্তিবিদ্যায় আকস্মিকতা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, একটি ব্যাপক অর্থে, আরেকটি সংকীর্ণ অর্থে। আমরা এ বিষয় সম্পর্কে এখন আমরা জানব যে আকস্মিকতা বলতে, আমি আবার বলছি, আকস্মিকতা বলতে যা বোঝায় তা হলো যে কার্যকারণ সম্পর্কবিহীন হঠাৎ করে দৈর্ঘ্যক্রমে কোনো ঘটনা ঘটে যাওয়া ঘটনাকে আকস্মিকতা বলে। দ্বিতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ যে ঘটনার কারণ অজ্ঞাত থাকে, কারণ জানা নেই, তাকে আকস্মিক ঘটনা বলে। আমরা সাধারণত কথা বলে থাকি, যেমন প্রিয় শিক্ষার্থীরা, তুমি তোমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কোনো প্রিয় বন্ধু 5 বছর আগে দেখা, তোমাদের হয়েছিল, একসাথে চলাফেরা করছো, একসাথে পড়াশোনা করছো, একসাথে কলেজে গিয়েছো, কিন্তু তুমি অন্য জায়গায় চলে গেছো, সে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ করে তুমি যদি যে কোনো স্থানে গেলা, যে হঠাৎ করে তাকে দেখলে তুমি অবাক হয়ে যাবে এবং ভাববে হঠাৎ করে দেখলাম, মানে তুমি আশ্চর্য হয়ে যাবে। মানে এটি হচ্ছে আকস্মিক ঘটনা, যে হঠাৎ করে তাকে দেখা মানে কি, যে তুমি আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে সে এখানে আসলো, যে কিভাবে সম্ভব। যেমন অনেক সময় দেখা যাচ্ছে অসম্ভবকে যেমন হঠাৎ সম্ভব হয়ে যায়, এটাই হলো আকস্মিকতা। যেমন আরও ধরো, তুমি মনে মনে হয়তো কাউকে ভাবছ বা কোনো জিনিস খুঁজছ, কিন্তু হঠাৎ করে যদি তোমার সামনে পেয়ে যাও, তুমি এটি বিভ্রান্ত হয়ে যাও যে এই আকস্মিক ঘটনা এটি কীভাবে ঘটলো। ঠিক তেমনই যেমন আকস্মিক ঘটনা আরও যেমন সত্য হয় যেগুলো, যেমন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিছু মানুষ বা মাঠে খেলা করছে, হঠাৎ করে বজ্রপাতে মানুষ একজন মারা গেল, তাহলে এগুলো আকস্মিকতা, অর্থাৎ এগুলো আকস্মিকভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে দেখো, আমি ছবি দেখতে পাচ্ছ তোমরা, যেমন এখানে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাতের মৃত্যু, হঠাৎ বজ্রপাত। তাহলে হঠাৎ বজ্রপাত কখন হয় বা কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারি না, কারণ আকাশে মেঘ করলে যদি বৃষ্টি হয় এবং প্রচুর মেঘ করলে, তখন আমরা সেই বজ্রপাতের, অর্থাৎ মেঘে মেঘে যে ঘর্ষণ হয়, হ্যাঁ, মেঘ যখন জমা থাকে তখন কিন্তু এই জলীয় বাষ্প ঘনীভূত হয়, অর্থাৎ একটি বরফের আকার ধারণ করে, এবং উচ্চ তাপমাত্রা তখন এগুলো গলে গলে তখন বৃষ্টি আকারে পৃথিবীতে চলে আসে, অর্থাৎ জমিন বা এই ভূপৃষ্ঠে চলে আসে। ঠিক তেমনই এখানে যে বিদ্যুৎ চমকাচ্ছে বা বজ্রপাতের মৃত্যু, এটি আমরা জানি যে বিদ্যুৎ যদি আকাশে যদি মেঘ করে এবং মেঘ থেকে যদি বৃষ্টি হয়, তখন কিন্তু একটি শব্দ শুনতে পাই, অথবা মেঘের উপর থেকে আলো আমাদের কাছে আসে। কিন্তু যখন এই যে বিদ্যুৎ চমকানো, বিদ্যুতের সব আলোয় কিন্তু, অর্থাৎ বজ্রপাত হয়ে ভূপৃষ্ঠে পড়ে না। অর্থাৎ হতে পারে যেমন মেঘে মেঘে ঘর্ষণের ফলে যদি বিদ্যুৎ চমকায়, আলো দেখা যায়, কিন্তু সেটা উপরেই ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ উপরে নিঃশেষ হয়ে যায়। কিন্তু যখন ভূপৃষ্ঠে আসে, তখন কি হয়, যে ভূপৃষ্ঠের উপর কোনো গাছের উপর পড়লে সে গাছটি পড়ে যায়, বা কোনো জমির ফসলের উপর পড়লে ফসল পড়ে যায়, আর কোনো মানুষ বা পশু পাখির উপর পড়লে দেখা যাচ্ছে যে মারা যায়, অথবা মারা নাও যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষতিগ্রস্ত হয় বা আহত হয়ে যায়। তাই এই হঠাৎ বজ্রপাত এটি একটি আকস্মিক ঘটনা। যেমন আকস্মিক ঘটনা আরও হতে পারে, যেমন আমাদের নারায়ণগঞ্জ কলেজে আজকে শিক্ষামন্ত্রী কলেজে হঠাৎ উপস্থিত, অর্থাৎ শিক্ষামন্ত্রী দীপমণি যদি হঠাৎ করে আজকে নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে যায়, তাহলে আমরা সকলেই অবাক হয়ে যাব, এবং আমরা এটা বলবো যে এটি তো আকস্মিকতা, অর্থাৎ আকস্মিক ঘটনা, যে আজকে আমাদের কলেজে হঠাৎ উপস্থিত শিক্ষামন্ত্রী, এটি সবাই অবাক হয়ে যাবে, অবাক করা বিষয়। অর্থাৎ যে বিষয় কখনো মানুষের জানা থাকে না, ধারণা থাকে না, মানুষকে হঠাৎ অবাক করে দেয়, সেটি হচ্ছে আকস্মিক ঘটনা। তাহলে আমরা এখন জানবো, যুক্তিবিদ্যায় আকস্মিকতা দুটি অর্থে ব্যবহৃত হয়, এক ব্যাপক অর্থে এবং দুই সংকীর্ণ অর্থে। আমি আবার বলছি, যুক্তিবিদ্যায় আকস্মিকতা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটি হলো যে ব্যাপক অর্থে এবং একটি সংকীর্ণ অর্থে। আমরা এখন এই আকস্মিকতা যে ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এবং সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়, এই বিষয় সম্পর্কে এখন জানব।
ব্যাপক অর্থে যখন কোনো ঘটনার কারণ জানা থাকে না এবং ওই ঘটনা আমাদের বিস্মিত ও অবাক করে, তাকে ব্যাপক অর্থে আকস্মিকতা বলে। আমি আবার বলছি যে যখন কোনো ঘটনার কারণ জানা থাকে না এবং ওই ঘটনা আমাদের বিস্মিত ও অবাক করে, তাকে ব্যাপক অর্থে আকস্মিকতা বলে। যেমন এই যে ভূমিকম্প হয়, ভূমিকম্প কিন্তু হঠাৎ করে হয়। যেমন দেখা যাচ্ছে ভূমিকম্পের কারণে যদি কোনো স্থানে যদি ভূমিধস হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে কোনো, আমরা শহরে বাস করি, যেমন শহরের কোনো কয়েকটা বিল্ডিং দেবে গেল বা ভেঙে গেল, আকস্মিক ঘটনা, আমরা অবাক হয়ে যাই। হ্যাঁ, এই ঘটনার কারণ, ভূমিকম্পের কিন্তু কারণ জানা থাকে না, এবং এই ঘটনাটাকে আমাদের খুবই বিস্মিত করে তোলে এবং অবাক করে তোলে। এটি হচ্ছে ব্যাপক অর্থে আকস্মিকতা। আমি সংকীর্ণ অর্থে আকস্মিকতা কি সেটি আলোচনা করে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি। সংকীর্ণ অর্থে দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান ও নির্ণয় করার জন্য কোনো যুক্তি বা কারণ খুঁজে না পাওয়া গেলে তাকে সংকীর্ণ অর্থে আকস্মিকতা বলে। তাহলে সংকীর্ণ অর্থে আকস্মিকতা কি? যে আমি আবার বলছি যে দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান ও নির্ণয় করার জন্য কোনো যুক্তি বা কারণ খুঁজে না পাওয়া গেলে তাকে আকস্মিকতা, অর্থাৎ তাকে আকস্মিকতা বলে। এটি হচ্ছে সংকীর্ণ অর্থে। তাহলে এখন আমরা যে আকস্মিকতা কি সেগুলো আমরা একটু জানব। এই আকস্মিকতা সম্পর্কে যুক্তিবিদ মিল মনে করেন যে আকস্মিকতা হলো ঘটনাবলীর এমন সংমিশ্রণ যেখানে কোনো সাধারণ নিয়ম অনুমানের কোনো সুযোগ থাকে না। আমি আবার বলছি, যুক্তিবিদ মিল মনে করেন আকস্মিকতা হলো ঘটনাবলীর এমন সংমিশ্রণ যেখানে কোনো সাধারণ নিয়ম অনুসারে কোনো সুযোগ থাকে না। অর্থাৎ একটু বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবা। অর্থাৎ যেসব ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাকেই আকস্মিক ঘটনা বলে। দুই বা ততোধিক ঘটনার সংযোগ হলে যদি তাদের সংযোগের কারণ নির্ণয় করা না যায় তাহলে ওই সংযোগকে আকস্মিক বলে। আমি আবার বলছি যে আমরা যে সকল ঘটনা ঘটে সে ঘটনার যদি আমরা কারণ খুঁজে না পাই তাকে কিন্তু আকস্মিক ঘটনা বলবে। অর্থাৎ দুই বা ততোধিক ঘটনার সংযোগ হলে যদি তাদের সংযোগের কারণ নির্ণয় করা না যায় তাহলে ওই সংযোগকে আকস্মিক বলে। যুক্তিবিদ মিল তিনি মনে করেছিলেন যে কোনো একক ঘটনা আকস্মিক ঘটনা হতে পারে না, কেবল দুই বা ততোধিক ঘটনার সংযোগ হলে হঠাৎ আকস্মিক হতে পারে। বস্তুত কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা না গেলে সেটি হয় আকস্মিক ঘটনা। যেমন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই আকস্মিকতা সম্পর্কে আলোচনা করার পর আকস্মিকতা ও সম্ভাবনার যে পার্থক্য আছে সেগুলো আলোচনা করব। যেমন আকস্মিকতা সম্পর্কে আমি আবার বলছি যে কোনো ব্যক্তি জমিতে চাষ করতে গিয়ে হঠাৎ একটি সোনার মুদ্রা পেল। এক্ষেত্রে ব্যক্তিটি আকস্মিকতার এই যে সোনার মুদ্রা ভর্তি কলসি পেয়েছে বলে মনে করা হয়, কারণ সে সময়ে সেক্ষেত্রে কলসি মুদ্রা পাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এজন্য ঘটনাটিকে আকস্মিক বলা হয়। কিন্তু ঘটনাটি গভীরভাবে বিশ্লেষণ করলে কলসি ভর্তি স্বর্ণের মুদ্রা পাওয়ার পিছনে কোনো না কোনো অবশ্যই কারণ রয়েছে। কোনো ঘটনাকে আকস্মিক বলার অর্থ হলো ঘটনাটির কারণ সম্পর্কে নিজেদের অজ্ঞতা বা অজ্ঞতাকে স্বীকার করা। কার্যক্রম নীতি সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাবকেই আমরা আকস্মিক কারণ বলে ধরে নিই। দুর্বল মন, কুসংস্কার মনোভাব, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, কূপ, তারপরে তোমার দৈব শক্তি, তারপরে কূপ মন্ডিকতা, তারপরে দৈব শক্তিতে বিশ্বাস, অতি প্রাকৃতিতে বিশ্বাস, অমৌলিকে বিশ্বাস প্রভৃতি হলো আকস্মিকতার কারণ। এই কার্য আবিষ্কার করতে ব্যর্থ হয় তখন মানুষ সেই ঘটনাকে দৈবাৎ বা আকস্মিক বলে চালিয়ে দেয়। তাই দেখা যাচ্ছে যে আকস্মিকতা বলতে আসলেও বর্তমানে কিছু নেই, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো কারণ আছে। বিজ্ঞানসম্মত কোনো ঘটনায় আকস্মিক নয়, অর্থাৎ বিজ্ঞানসম্মত যে কোনো ঘটনাই বাস্তব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ সম্ভাবনা এবং আকস্মিকতা সম্পর্কে
জানলাম। এখন আমরা সম্ভাবনা এবং আকস্মিকতার যে পার্থক্য রয়েছে সেই বিষয় সম্পর্কে জানব। সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে পার্থক্য আলোচনা করার আগে আমি তোমাদের বলছি যে এই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন আসে, অর্থাৎ দুটি সৃজনশীল প্রশ্ন আসে বোর্ডে। এই সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে থেকে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের মধ্যে অবশ্যই সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে যে পার্থক্যের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে অবশ্যই উদ্দীপকে তোমার প্রশ্নটি থাকবে। অর্থাৎ এটি খুবই একটি কমন প্রশ্ন, কারণ আমরা সম্ভাবনা তত্ত্ব পড়েছি যে সম্ভাবনা কত পার্সেন্ট সম্ভাবনা হতে পারে। যেমন সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে পার্থক্য এই বিষয়ে সম্মিলিত সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 80%। তাই এই বিষয়টি আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে ও পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে যে পার্থক্য তা আমরা এখন জানব। এক, সম্ভাবনা হচ্ছে কোনো কিছু ঘটার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মাঝামাঝি অবস্থা। অন্যদিকে আকস্মিকতা হচ্ছে কোনো ঘটনার কারণ জানা না থাকা, অর্থাৎ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটা। আমি আবার বলছি, সম্ভাবনা হচ্ছে কোনো কিছুর ঘটার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মাঝামাঝি অবস্থা। অন্যদিকে আকস্মিকতা হচ্ছে কোনো ঘটনার কারণ জানা না থাকা, অর্থাৎ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটা। তা বিষয়টা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবে। যেমন আমার শরীরে যদি আমি এখন কাটি, অর্থাৎ হাত কাটি, তাহলে দেখা যাচ্ছে রক্ত বের হবে, এটি একটি নিশ্চিত ঘটনা। আবার আকাশে যদি মেঘ করে যদি বৃষ্টি হতে পারে না হতে পারে, এটি হলো অনিশ্চিত ঘটনা। তাই এ দুইয়ের মাঝামাঝি অবস্থান করে হলো সম্ভাবনা। আর আকস্মিকতা হচ্ছে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা। আমি কোথাও বেড়াতে গেলাম, হঠাৎ করে আমার অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে দেখা, আমি অবাক হয়ে যাব তাকে দেখে, এটি হচ্ছে আকস্মিকভাবে কোনো কিছু ঘটা। দুই, আরোহ অনুমানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্ভাবনাকে সামনে রাখা হয়, আর আকস্মিকতার সে ধরনের গুরুত্ব নেই। অর্থাৎ আরোহ অনুমানের আকস্মিকতার অর্থাৎ কোনো গুরুত্ব নেই, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে যে সম্ভাবনা তত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে। 3 নম্বর পার্থক্য, সম্ভাবনার মূল কথা হচ্ছে কোনো ঘটনার কারণ সম্পর্কে অপূর্ণ জ্ঞান, অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে। আর আকস্মিকতা হচ্ছে কার্যকারণ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান। আকস্মিকতা হচ্ছে কার্যকারণ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা, অর্থাৎ কোনো ঘটনা ওই সময় কি কারণে ঘটলো তা নির্দেশ করতে ব্যর্থ হওয়া। 4, সম্ভাবনার মাত্রা নির্ণয়ের জন্য 4টি মৌলিক নিয়ম উদ্ভাবন করা হয়েছে, কিন্তু আকস্মিকতার পরিমাপের জন্য কোনো সূত্র বা নিয়ম আবিষ্কার করা সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে যখন আমি ক্লাস নেব তখন তোমাদের এই সম্ভাবনা মাত্রা নির্ণয় করাবো। অর্থাৎ সম্ভাবনা মাত্রা নির্ণয়ের জন্য 4টি মৌলিক সূত্র রয়েছে বা নিয়ম রয়েছে। সেই 4টি নিয়মের উপর নির্ভর করে যে কোনো বিষয়, যে কোনো বস্তুর ঘটনার আমরা সমস্যা সমাধান করতে পারি এবং সেটি আমরা নির্ণয় করতে পারি, সম্ভাবনা মাত্রা নির্ণয় করতে পারি। কিন্তু আকস্মিকতা পরিমাপের জন্য এ ধরনের কোনো সূত্র নিয়ম আবিষ্কার হয়নি বা সূত্র নেই। 5 নম্বর সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে পার্থক্য হচ্ছে সম্ভাবনার মাত্রা নির্ণয়ের জন্য 4টি মৌলিক নিয়ম উদ্ভাবন করা হয়েছে, কিন্তু আকস্মিকতা পরিমাপের জন্য কোনো সূত্র বা নিয়ম আবিষ্কার করা সম্ভব হয়নি। এটি 4 নম্বর আমরা বলছিলাম, হয়তো ভুলে উঠে গেছে। 6 নম্বর, সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। কখনো সম্ভাবনা বেশি দেখা যায়, আবার কখনো সম্ভাবনা কম দেখা যায়, কিন্তু কেউ বলতে পারে না আকস্মিক ঘটনা কখন ঘটবে বা কোন মাত্রায় ঘটবে। যেমন আকাশে যদি মেঘ করে তাহলে আমরা বলি যে বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হতে পারে সেটি কিন্তু নিশ্চিত থাকে না, অর্থাৎ অনিশ্চিত থেকে যায়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আকাশ ঘনীভূত হয়, অনেক কালো মেঘ, যে বৃষ্টি আসবে আমরা বুঝতে পারি, তখন সেই সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। যেমন আকাশ থেকে দেখা যাচ্ছে যে অনেক জোরে বাতাস বহেছে, যেমন এখন ঝড় সৃষ্টি হবে, ঝড় হবে, এরকম তখন একটি নিশ্চিত ঘটনা বলা চলে।
হ্যাঁ, তাই দেখা যাচ্ছে যে তখন সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। সম্ভাবনা কখনো বেশি হয়, আর সম্ভাবনার মাত্রা কখনো বেশি হয়, আবার কখনো কম হয়। কিন্তু আকস্মিকতার যেহেতু কোনো ভিত্তিই নেই, তাই এ ধরনের ঘটনা ঘটবে এর কোনো মাত্রা রাখা সম্ভব নয়। 7 নম্বর পার্থক্য, গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমরা যে সম্ভাবনা তত্ত্বকে প্রকাশ করব সেগুলো গাণিতিক তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা যাবে, কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে কোনো গাণিতিক তত্ত্ব প্রয়োগ করা যায় না। 8, সম্ভাবনা হলো অনিশ্চিত ও নিশ্চিতের মধ্যবর্তী অবস্থা, আর আকস্মিকতা হলো মুহূর্তে চিন্তা চেতনার পূর্বে হঠাৎ করে দৈবক্রমে ঘটে যাওয়া ঘটনা। সম্ভাবনার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অপূর্ণ জ্ঞান, আর আকস্মিকতার ভিত্তি হলো অজ্ঞতা। 9 নম্বর পার্থক্য জানবো। 9 নম্বর, সম্ভাবনা নির্ণয় করার জন্য সূত্র বা নিয়ম আছে, কিন্তু আকস্মিকতা নির্ণয়ের জন্য কোনো সূত্র বা নিয়ম নাই। 10, সম্ভাবনার নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের আকস্মিকতার কোনো স্থান নেই। অর্থাৎ বিজ্ঞান যে বিষয় নির্ভর করে, অর্থাৎ বিজ্ঞান যে সব বিষয়ে নির্ভরশীল, কিন্তু বিজ্ঞান একাকী চলতে পারে না। বিজ্ঞানের বিভিন্ন ধরনের ঘটনা যে হঠাৎ করে তিনি আবিষ্কার করে ফেলবেন, যে হঠাৎ করে ঘটনাটির যে বিষয়টি নির্ধারণ করবেন, এমন করতে পারে না। বিজ্ঞানের যে বিষয় বা ঘটনাকে প্রকাশ করার জন্য অবশ্যই সম্ভাবনা তত্ত্বকে নিতে হবে। আর যদি সম্ভাবনা তত্ত্বের যদি না নেওয়া হয়, তাহলে সে কখনো নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারবে না। তাই সম্ভাবনা বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু বিজ্ঞানে আকস্মিকতার কোনো স্থান নেই, কারণ আকস্মিকতা হচ্ছে অমৌলিক, অপ্রাসঙ্গিক, এবং এটি মানুষের দৈবশক্তি, মানুষের মনের উপর নির্ভর করে। সম্ভাবনা ও আকস্মিকতার 11 নম্বর পার্থক্য সম্পর্কে আমরা জানব। 11 নম্বর পার্থক্য, দৈনন্দিন জীবনে আমাদের স্বাভাবিক কাজ পরিচালনার জন্য আমরা সম্ভাবনাকে সামনে রাখি। একজন ব্যবসায়ী ভালো আয়ের সম্ভাবনাকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করেন। একজন কৃষক ভালো ফসল পাওয়ার আশা নিয়ে ফসল ফলান। অর্থাৎ বিভিন্ন সম্ভাবনাকে সামনে রেখে মানুষের কর্মজগৎ পরিচালিত হয়। অন্যদিকে আকস্মিকতাকে আমরা সম্ভাবনার মতো উদ্দেশ্য হিসেবে গ্রহণ করি না। তাহলে আমরা সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বেশ পার্থক্য জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। অর্থাৎ তোমরা এই যে যারা ক্লাস করছো বা পরবর্তীতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল নারায়ণগঞ্জ কলেজ অথবা আমাদের ফেসবুক লাইভে, এবং আমাদের ফেসবুক লাইভে এগুলো যে সেভ হয়ে থাকে, তোমরা যখন পরবর্তীতে দেখবে, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই আমি যেভাবে লিখেছি এই পাঠ্যগুলো তোমরা নোট করে নিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ হলো যে সামনে তো তোমাদের প্রিটেস্ট টেস্ট পরীক্ষা হবে, আবার তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, এই জন্য তোমাদের এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায়টি অনেক সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সম্ভাবনা আকস্মিকতার পার্থক্য শিখবে, এটি একক কাজ হিসেবে রেখেছি, তোমরা শিখে নিবে। জোড়াই কাজ, সম্ভাবনার ভিত্তি বিশ্লেষণ করো। আমরা সম্ভাবনার ভিত্তি সম্পর্কে জানলাম। অর্থাৎ ভিত্তি হলো এমন বিষয় যার উপর নির্ভর করে একটি বিষয় দাঁড়িয়ে থাকে। আসলে সম্ভাবনার ভিত্তি, এই ভিত্তিটা তোমাদের জানতে হবে। যেমন আমরা সম্ভাবনা কথাটি যে ব্যবহার করলাম, সে সম্ভাবনার ভিত্তি কিন্তু ব্যক্তির মনের উপর, নাকি এটি মনের উপর, মনের বিশ্বাসের উপর, না বস্তুগত, সেটি সম্পর্কে তোমাদের জানতে হবে। বিভিন্ন যুক্তিবিদ এই বিষয় নিয়ে কিন্তু অনেক গভীরভাবে আলোচনা করেছে, এবং তারা বিভিন্ন ধরনের নিজ থেকে যুক্তি দিয়েছেন যে সম্ভাবনা, অনেকেই বলেছেন যে এটি ব্যক্তির মনের উপর নির্ভর করে, অর্থাৎ ব্যক্তির মানসিকতা দিয়ে এটি ব্যক্তি মানসিকতা বিশ্লেষণ করে। আর অন্য অনেক যুক্তিবিদ বলেছেন যে না, এটি ব্যক্তিগত নয়, এটি মূলত বস্তুগত। যেমন এরকম যুক্তিবিদ যেমন জেমস, আমি আগে বলছি, আলোচনা করছি, তারপর আবার বলছি, যুক্তিবিদ জেমস মনে করেন সম্ভাবনার ভিত্তি বস্তুগত নয়, বরং আত্মগত বা ব্যক্তির মনের উপর নির্ভর করে। অর্থাৎ মন থেকেই যে কোনো ঘটনা বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু যুক্তিবিদ কার্বেট্রিট, বেইন প্রমুখ যুক্তিবিদ তারা তার মত পার্থক্য করেন এবং বলেন যে না, তার কথা গ্রহণযোগ্য নয়, কারণ সম্ভাবনার ভিত্তি আত্মগত নয়, বরং বস্তুগত। আর মূলত যে আমরা যে অধ্যায় পড়াচ্ছি সম্ভাবনা, এই সম্ভাবনা তত্ত্বটি এখানে মূলত বস্তুগত
ভিত্তির উপর ভিত্তি করে আলোচনা করা হয়। কারণ হলো যে সম্ভাবনার ভিত্তি যদি আত্মগত বা মানসিক বিষয় হিসেবে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে মত, দল, ব্যক্তি পার্থক্যে অনেক সমস্যার সৃষ্টি হবে এবং সেগুলো সরাসরি সিদ্ধান্তটা সেভাবে প্রয়োগ করা যায় না বা সেই সিদ্ধান্তটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু সম্ভাবনার ভিত্তি যদি আমরা বস্তুগত হিসেবে ধরে নিই, আর সম্ভাবনা ভিত্তি যে সম্ভাবনা পরিমাপের 4টি সূত্র আছে সেগুলো যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে সম্ভাবনা তত্ত্বটি অধিক সহজ হয়ে যায় এবং যে ঘটনাটুকু ঘটবে এবং তার যে ঘটনার যে সিদ্ধান্ত গৃহীত হবে সেই সিদ্ধান্তটি অনেকাংশেই নিশ্চিত হয়ে যায়। দলীয় কাজ রেখেছি তোমাদের জন্য। বৈজ্ঞানিক অর্থে সম্ভাবনার ধারণা কি তোমরা আলোচনা করো। এখন বৈজ্ঞানিক অর্থে সম্ভাবনার ধারণা একটু আগে তোমাদের আমি বলেছি, সেগুলো সম্পর্কে তোমরা শিখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আবার বলছি, বৈজ্ঞানিক অর্থে সম্ভাবনাটা কি? যখন একটি ঘটনা ঘটা অসম্ভব নয়, আবার অন্যদিকে ঘটনা একেবারে নিশ্চিত নয়, তখন তাকে বৈজ্ঞানিক অর্থে সম্ভাব্য ঘটনা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন যুক্তি রেখেছি। আমি সাধারণত আমার যে বিষয়গুলোতে সবসময় উন্মুক্ত প্রশ্ন যুক্তি রেখে থাকি, যেমন যে অধ্যায় পড়াবো সেখান থেকে কিছু প্রশ্ন বের করি, সেই প্রশ্নগুলো তোমরা শিখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমরা সহজেই জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এগুলো উত্তর করতে পারবে। যেমন এখানে আছে সম্ভাবনা কি। আমরা জানি সম্ভাবনা কি, তোমরা সকলে জানো। নিশ্চিত ও অনিশ্চিত ঘটনার মাঝামাঝি অবস্থাকে সম্ভাবনা বলে। এখানে দ্বিতীয় নম্বর রেখেছি সম্ভাবনা ভিত্তি কত প্রকার ও কী কী, সেটা তোমরা শিখবে। সম্ভাবনা আত্মগত ভিত্তি কী, তারপর আকস্মিকতা কী আলোচনা করছি। আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ কী? আকস্মিকতার ইংরেজি প্রতিশব্দ চেঞ্জ। কার্যকারণ নীতি কী? অর্থাৎ কার্যকারণ নীতি হলো যে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা বিষয়ের বা ঘটনার কারণ থাকবে। কারণ ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কার্য গঠিত হতে পারে না। অর্থাৎ কার্যকারণ হতে হলে অবশ্যই তাকে কারণ থাকতে হবে। এটাই হচ্ছে কার্যকারণ নীতি। আর সম্ভাবনার ইংরেজি প্রতিশব্দ প্রবাবিলিটি। আর সম্ভাবনা ও আকস্মিকতার 10টি পার্থক্য লেখা, এগুলো তোমরা বাসায় শিখে নেবে। তারপর তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য পড়ে আসবে, এটা অবশ্যই পড়বে। আরও বাড়ির কাজ আছে তোমাদের জন্য, সেটি হলো যে সম্ভাবনা ও আকস্মিকতার উদাহরণ সহ তুলনামূলক পার্থক্য, এটি তোমরা পড়বে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে বাড়ির কাজ, হ্যাঁ, এখন আমার আগামী দিনের আলোচ্য বিষয় সম্ভাবনা পরিমাপের নিয়মাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সম্ভাবনা আকস্মিকতার পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম। সম্ভাবনা কি সে সম্পর্কে তোমরা জানলে, আকস্মিকতা কি সেগুলো তোমরা জানলে। এখন আর একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভাবনা পরিমাপের নিয়মাবলী। সম্ভাবনা পরিমাপের 4টি নিয়ম আছে, সেই নিয়মাবলী সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব, যা থেকে তোমরা সম্ভাবনা তত্ত্ব বিষয়টি তোমরা ভালোভাবে জানতে পারবে এবং যে কোনো ঘটনা ঘটে, অর্থাৎ পৃথিবীতে যে কোনো ঘটনা ঘটুক না কেন, সেই সম্ভাবনা 4টি নিয়মের উপর নির্ভর করে তোমরা যে কোনো ঘটনাকেই বিশ্লেষণ করতে পারবে সম্ভাবনার এই পরিমাপের 4টি নিয়ম দ্বারা। তাই সম্ভাবনা তত্ত্ব আমাদের প্রাত্যহিক জীবন জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এই যে সম্ভাবনার ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে আলোচনা করা হয়েছে আজকের অধ্যায়ে আকস্মিকতা, কারণ আমাদের জীবনে চলতে ফিরতে দেখা যাচ্ছে আমরা হঠাৎ করে বিভিন্ন ধরনের ঘটনার সমস্যার সম্মুখীন হই এবং হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেগুলো দেখে আমরা হঠাৎ করে অবাক হয়ে যাই, আর সেটি হচ্ছে আকস্মিকতা। তাই দেখা যাচ্ছে যে আকস্মিকতা এবং সম্ভাবনা, ঠিক আছে, মিল না থাকলেও কিন্তু একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে, কারণ এই দুটি সম্পর্ক অনেক। অর্থাৎ সম্ভাবনা যেমন কারণ রয়েছে, তেমন আকস্মিকভাবে যেমন কোনো ঘটনা ঘটলে তারও কারণ রয়েছে। অর্থাৎ আমরা সাথে সাথে হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি যে এই ঘটনাটি যদি চূড়ান্তভাবে বিশ্লেষণ করি, গভীরভাবে বিশ্লেষণ করি, অবশ্যই গভীর একটি কারণ রয়েছে। যেমন হঠাৎ করে ভূমিকম্প হলো, আমরা তো অবাক হয়ে যাই, এটা আকস্মিকভাবে ঘটে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু দেখা যাচ্ছে চূড়ান্ত বিশ্লেষণ করলে যেখানে মাটির নিচে যে টেকটোনিক প্লেট আছে সেগুলো সংঘর্ষের কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়, তাহলে এটি অবশ্যই কারণ হয়। আবার ভূমিকম্পের কারণে সুনামির সৃষ্টি হয়, সুনামির সৃষ্টির কারণে অনেক মানুষ মারা যায়, ঠিক আছে। এইভাবে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের এক একটি কারণ রয়েছে, অর্থাৎ কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না। তাই দেখা যাচ্ছে যে সম্ভাবনা আকস্মিকতার গুরুত্ব অনেক আমাদের যুক্তিবিদ্যায়। আর প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয় তোমরা শিখে নেবে, কারণ এখান থেকে অবশ্যই এই বিষয় দুটি থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন করা হবে। আর এই অধ্যায় থেকে প্রশ্ন করা খুবই সহজ, প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। তোমরা ভালোভাবে এটি শিখে নেবে, গভীরভাবে যদি একটু ভালো করে দু একবার ভালোভাবে বই যদি পড়ো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আজ এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো এবং সঠিকভাবে এবং নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাও। প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি বিষয় তুমি সমানভাবে গুরুত্ব দাও, তাহলে তোমার জন্য ভালো হবে। কারণ সামনে পরীক্ষা আর বেশি দিন নেই। এই পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো করতে হবে, তাহলে তোমরা এই পরীক্ষায় অর্থাৎ ইন্টারমিডিয়েট গণ্ডি পেরিয়ে তোমরা অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হবে, উচ্চতর ডিগ্রি অর্জন করবে ভালো চাকরি পাওয়ার আশায় বা ভালো জীবনকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য তোমাদের অবশ্যই অধ্যয়নটা খুবই জরুরি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।